এই ব্রঙ্কাস ব্রঙ্কাস দুটো যেন সামনে থেকে না দেখা যায়, হ্যাঁ এরকম ভাবে থাকে। তো যাই হোক, তাহলে এটা হচ্ছে রাইট লাং, এই এরকম এই ডিরেকশন থাকবে, হ্যাঁ আমরা স্ট্রেট ধরবো না, এরকম সবাই ধরে এরকম, তবে আবারও বলতেছি আমরা এরকম ভাবে ধরবো না, এরকম না ধরে এই যে একটু ঘুরায় এই করে ধরবো, ঠিক আছে। এই আবার ধরার সময় দেখো, এই যে আমি ধরা দেখাচ্ছি তোমাদের এভাবে, অথবা আর একটা সিস্টেম বলছিলাম তাই না, এই যে এরকম করে বলছিলাম, এই তোমরা এরকম ভাবে ধরতে পারো, এরকম এই যে সাপোর্ট দিয়ে রাখবে এরকম, হ্যাঁ হ্যাঁ একটাই তো ধরতে হবে, তোমার একটাই আসবে, তোমাকে লাংস যখন থাকবে তোমার কার্ডেও একটাই লেখা আছে, রাইট লাং অথবা লেফট লাং। থার্ড কোশ্চেনে পরীক্ষা হয় না, থার্ড কোশ্চেনে এরকম রাইট অথবা লেফট এরকম আলাদা করে উল্লেখ করাই থাকে। আচ্ছা ভালো কথা, তোমাদের আমি মনে হয় কোনো এই ডায়াগ্রাম দেখাইছে নাকি, যে স্কিমেটিক যে ডায়াগ্রামগুলো আছে এগুলো কি দেখাইছে বিভিন্ন ধরনের, হ্যাঁ আচ্ছা দেখি তাহলে যদি সম্ভব হয়, এবারে পরীক্ষা হচ্ছে, কালকে কি লাস্ট ক্লাস নাকি? কনফার্ম আছে না, 2-3 দিন আগে জানাবে, 2-3 দিন আগে তো জানাবে। এখন আমার যে ধারণা, ফিজিওলজি বা কেমিস্ট্রি বলছে কিছু, শনিবারের দিন হতে পারে, হ্যাঁ পসিবিলিটি আছে শনিবারের দিন। স্যার হাসান স্যার বললো যে শুধুমাত্র রিটেন এক্সামই এই বন্ধের আগে হবে, ভাইবা বন্ধের পরে। আচ্ছা ও তাহলে তো অনেক দিন টাইম আছে। কেন আমাদের রিটেন তো আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এই ধরলাম হচ্ছে রাইট লাং, ধরে বলতে হবে দিস ইজ রাইট লাং অথবা দিস ইজ লেফট লাং। প্রথমে তোমরা ধরে হচ্ছে প্রেজেন্টিং পার্ট বলতে থাকো, এখনো পর্যন্ত অনেকের এই সমস্যাগুলো থেকে গেছে, ধরে এই প্রেজেন্টিং পার্ট বলতে থাকো। প্রেজেন্টিং পার্ট তো আলাদা জিনিস, তাই না? তোমাকে অ্যানাটমিক্যাল পয়েন্টস বলতে হবে, প্রেজেন্টিং পার্টের কিছু কিছু পয়েন্ট নিয়ে তোমাকে অ্যানাটমিক্যাল পয়েন্টস বলতে হবে। তাহলে রাইট লাং যদি হয় তুমি বলবা দিস ইজ রাইট লাং, কোনিক্যাল অ্যাপেক্স ডিরেক্টেড আপওয়ার্ডস, তাই না? তারপরে বেস, কনকেভ বেস ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, শার্প অ্যান্ড থিন অ্যান্টেরিয়র বর্ডার ডিরেক্টেড অ্যান্টেরোমিডিয়ালি, তাই না? দেখাবো, আমি এখনো দেখাইনি তো। এই যে নাবিল এই প্রথমে সবসময় এক পা করে বেশি হাঁটতে হাঁটতে দেখো এখন 10 পা পিছিয়ে গেছে, তাই না? আমি তো কোনো কিছু বাকি রাখতে ছাড়ি নাকি। এই তো যাই হোক, তাহলে অ্যান্টেরিয়র বর্ডার ডিরেক্টেড অ্যান্টেরোমিডিয়ালি, আর মিডিয়াল সারফেস মার্কড বাই হাইলাম, তাই না? ডিরেক্টেড মিডিয়ালি বা লাইজ মিডিয়ালি যেটা বলো। আচ্ছা এরপরে প্রেজেন্টিং পার্ট কী কী বলবো আমরা? এই যে অলরেডি দেখলাম অ্যাপেক্স, তাই না? এই হচ্ছে বেস, এটা হচ্ছে বেস, তাই না? এই টোটালটা হচ্ছে বেস। এরপরে কী কী আছে? বর্ডার আছে কী কী? অ্যান্টেরিয়র বর্ডার এক্সটেন্ডিং ফ্রম দ্য অ্যাপেক্স, এই অ্যাপেক্স থেকে শুরু হচ্ছে, এই শুরু হয়ে এই যে টোটালটা এই যে কোথায় ইনফিরিয়র বর্ডারে যে শেষ হবে, এখান থেকে যে এই ইনফিরিয়র বর্ডারে যে শেষ হবে, তাই না? এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার। পস্টেরিয়র বর্ডারটা কেমন ব্লান্ট একটা বর্ডার, আমরা আইডেন্টিফাই করতে পারি না, দিস ইজ নট দ্য পস্টেরিয়র বর্ডার, তাই না? এটা কোথা দিয়ে দেখাতে হবে? এখান থেকে আরও 2.5 সেন্টিমিটার আমরা ল্যাটারালি চলে যাবো, ল্যাটারালি যে এই অ্যাপেক্স থেকে এই ডাউনওয়ার্ড চলে আসবো, এসে ইনফিরিয়র বর্ডার পড়বে, এটা হচ্ছে পস্টেরিয়র বর্ডার। আর ইনফিরিয়র বর্ডার কমপ্লিট সার্কুলার একটা বর্ডার বা রাউন্ডেড একটা বর্ডার, এখান থেকে শুরু করে এই পুরোটা আমাদের কভার করতে হবে, এটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার, ঠিক আছে? এই গেল সারফেস কী হলো তাইলে? সারফেস হচ্ছে, এটা হচ্ছে কোস্টাল সারফেস, এটা হচ্ছে কোস্টাল সারফেস, এটা হচ্ছে মিডিয়াল সারফেস, আর এটা হচ্ছে ডায়াফ্রাগম্যাটিক সারফেস, যেটাকে আবার বেজও বলা, তাই না? এই কোস্টাল সারফেসে দেখো আমরা অনেকগুলো রিপসের ইমপ্রেশন দেখতে পারি, যেমন এই হচ্ছে ফার্স্ট রিপের ইমপ্রেশন, এছাড়া এগুলো বিভিন্ন রিপসের ইমপ্রেশন দেখা যাচ্ছে। আর রিপসের ইমপ্রেশনের মাঝখানে ইন বিটুইন টু ইমপ্রেশন, এই যে এলিভেটেড এরিয়া, দে রিপ্রেজেন্ট দ্য ইন্টারকোস্টাল স্পেস। আচ্ছা এখানে যে ফার্স্ট রিপ ছিল, এই ফার্স্ট রিপের নেক ছিল না এখানে, এই নেকের যে রিলেশন আর অ্যাপেক্সের পস্টেরিয়র রিলেশন কিন্তু সেম, তাই না? এটা সেম, নিশ্চয়ই মনে আছে সবার। আচ্ছা এরপরে দেখো, এই যে ফার্স্ট রিপ যদি হয়, এইখানে সেই ছিল না আমাদের, এই যে শ্যালো গ্রুপ ছিল না ফার্স্ট রিপের সুপিরিয়র সারফেসে স্কেলেনি টিউবারকল দিয়ে, তাইলে এইখানে থেকে এই যে ধরো হার্ট আছে এখানে, এই যে হার্ট এখান থেকে, এই ধরো হার্ট, তাহলে এইখান থেকে এই যে দেখো এই ব্লাড ভেসেলগুলো বেরো, এখান থেকে পাস করবে না, এরকম করে পাস করে চলে যাবে না? এই যদি এখানে একটা ছিল, এই ধরো
তাহলে এখান থেকে বের হয়ে কি করবে, এখান দিয়ে চলে যাবে। তাহলে অ্যান্টেরিয়র রিলেশন অফ দ্য অ্যাপেক্স, এটা কি হবে বলো তো, সুপিরিয়র রিলেশন অফ দ্য ফার্স্ট টিপ, এটার সাথে কিন্তু কোইনসাইড করবে। ঠিক আছে, এগুলো একটু হ্যাঁ, এখানে ফার্স্ট টিপ ছিল না, ফার্স্ট টিপ যে সুপিরিয়র রিলেশন, সেটা অ্যাপেক্স অফ দ্য লাংয়ের অ্যান্টেরিয়র রিলেশন, অ্যান্টেরিয়র রিলেশন। আচ্ছা, এরপরে আসো, তাহলে এই যে কোস্টাল সারফেসে লাংসের রিলেশন আর প্লুরাল রিলেশন, এই দুটো কিন্তু আলাদা, তাই না? এই কোস্টাল সারফেসে বা আমরা যদি বলি লাংসের, যদি তুমি রিব রিলেশন বলো, তাহলে আমরা কি বলবো, একটা হচ্ছে এই বরাবর একটা আছে, এই যেটা হচ্ছে কোনটা মিড ক্লাভিকুলার লাইনে, সিক্সথ রিবের আপার সিক্স রিবের রিলেশনে থাকে। তার মানে কেমন, এই ধরো ফার্স্ট রিব, সেকেন্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, এরকম করে এই যে অ্যান্টেরিয়র যে মিড ক্লাভিকুলার লাইন, এই বরাবর কয়টা থাকে, 6টা রিবের রিলেশন থাকে। মিড অ্যাক্সিলারি লাইনে থাকে আপার 8 রিবের রিলেশনে, আর এই যে পস্টেরিয়রলি মিড স্ক্যাপুলার লাইনে আপার 10 রিবের রিলেশনে থাকে। 10 নাকি 10, আপার 10। এখন যদি তোমাকে এই কনসেপ্ট থেকে জিজ্ঞেস করা হয় যে ইনফিরিয়র বর্ডার কোন কোন রিবকে কাট করে, তখন তুমি বলবা 6, 8 আর 10, তাই না? একবার নিচের দিকে যেটা আছে সেটাই কাট করে। এখন শোনো, এই যে এখান থেকে অনেকের, তোমাদের কেন কনফিউশন লাগলো না বুঝলাম না, কনফিউশন তৈরি হওয়া উচিত ছিল আর কি। এই যে লাংসটা মনে হয় যে এখানে 6টা রিবস 8টা রিবসের রিলেশনে এই লাংসটা থাকা সম্ভব, এটা আসলে ছোট একটা লাংস, বুঝছো? এটা আসলে মানে কত বয়স্ক হবে আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। তবে লাংস ইউজুয়ালি হয় যে এরকম বড়, এই ইউজুয়ালি লাংসগুলো এরকম বড় হয়। এত কলাপস করে না, হ্যাঁ শর্ট স্টেসার হয়তো ছিল, না হার্ট ঠিক আছে, হার্ট ঠিক আছে, হ্যাঁ ওইটা আসলে কিসের হার্ট? যেটা কোনো তোমার কি গরুর হাট মনে হয় নাকি? এটা একটু ইয়ে ছিল, কনজেন্টাইল অ্যানোমালি ছিল, এই ছিল। আচ্ছা, না স্যার, মানে এই হার্ট আর এই হার্টের মধ্যে দেখেন কেমন কেমন হ্যাঁ, লার্জ হওয়ার কারণে হচ্ছে এই যে স্টিনোসিস আছে, তো এখানে এই স্টিনোসিস থাকার কারণেই হচ্ছে এরকম হয়েছে। হ্যাঁ, সেটা কি বাচ্চা? কোনটা বাচ্চা? এটা এই বাচ্চাদের হার্ট এত বড় হয়? হ্যাঁ, বাচ্চাদের থোরাসিক ক্যাভিটি তো এত বড়, তাই না? আচ্ছা, যাই হোক, তাহলে এই গেল আমরা কোস্টাল সারফেসে ছিলাম। তাহলে ইনফিরিয়র বর্ডার কাকে কাকে কাট করে, কোন কোন রিপে কাট করে, ভেরি মাস ইম্পর্টেন্ট। এরপর এই যে পস্টিরিয়র যে আমরা মিডিয়াল সারফেসকে, আচ্ছা মিডিয়াল সারফেসে আসি। মিডিয়াল সারফেসকে আমরা দুইটা ভাগে ভাগ করি, তাই না? কি দিয়ে? হাইলাম দিয়ে। এই হাইলাম এনক্লোজ করা থাকে কি দিয়ে? একটা স্ট্রাকচার দিয়ে, পালমোনারি লিগামেন্ট। পালমোনারি লিগামেন্ট হচ্ছে শার্টের ফোল্ডের মধ্যে, তাই না? এই ধরো, এই হচ্ছে রুট অফ দ্য হাইলামের স্ট্রাকচার, একটা হ্যান্ড। আর এই ধরো, এই যে রুট যদি হয়, এই যে শার্টের যে স্লিভ যেটা ঝুলে থাকে সাসপেন্ড হয়ে, পালমোনারি লিগামেন্টটা ঠিক এরকম করে সাসপেন্ড করে থাকে, ঠিক আছে? যার মধ্য দিয়ে এই যে দেখো, এই শার্টের এটার মধ্য দিয়ে কিন্তু আমরা এই যে আমাদের এই যে স্ট্রাকচারগুলো, মানে দ্যাট মিনস আমাদের হ্যান্ড আমরা নাড়াতে পারি, তাই না? এরকম পালমোনারি লিগামেন্টের মধ্য দিয়ে, এই যে পালমোনারি লিগামেন্টের কাজটাই, যখন ভেনাস রিটার্ন বেশি হবে বা যখন ধরো ব্লাড সাপ্লাই ইনক্রিজ হবে বা ব্রঙ্কাস যখন ডাইলেট হবে, তখন এই স্ট্রাকচারগুলো যেন এর মধ্যে মুভ করতে পারে। হ্যাঁ, এই কারণে এরকমভাবে থাকে, যেন মুভ করতে পারে এর মধ্যে। এটা হচ্ছে পালমোনারি লিগামেন্টের অ্যাকচুয়ালি ফাংশন। তো যাই হোক, এই হচ্ছে হাইলাম। টোটাল হাইলাম হচ্ছে একটা গেটওয়ে, বারবার বলছি, যার মধ্যে দিয়ে স্ট্রাকচার অফ রুট অফ দ্য লাং এরা এন্টার করতে পারে অথবা এমার্জ করতে পারে। এবং এর সামনের অংশটাকে আমরা বলছি মেডিস্টাইনাল পার্ট। এই যে হাইলাম, এর সামনের দিকে যা আছে সব মেডিস্টাইনাল পার্ট, আর পিছনের দিকে যেটা, এটা হচ্ছে ভার্টিব্রাল পার্ট। ভার্টিব্রাল পার্ট বলছিলাম আপার 10 থোরাসিক ভার্টিব্রাল রিলেশন। আর এটার সামনে আমরা অনেকগুলো ইমপ্রেশন দেখতে পাই মেডিস্টাইনাল পার্টে। যেমন এই হচ্ছে কার্ডিয়াক ইমপ্রেশন, দেখো এই যে এরকমভাবে থাকে। তাইলে এই হার্টের দেখো এই চেম্বারগুলো, এই যে ঠিক এই অংশটা এরকমভাবে হার্টের রিলেশনে থাকে, এই ঠিক আছে? দেখো এই যে একবারে যদি আমরা হার্টের সাথেই দেখি, এই রাইট এট্রিয়াম দেখো, এই রাইট এট্রিয়াম, রাইট অরিকল, আর দেখো পার্ট অফ দ্য ভেন্ট্রিকল, এটা কি এই রিলেশনে চলে আসে না? এই এরকমভাবে যদি থাকে, হ্যাঁ, তাহলে কার্ডিয়াক ইমপ্রেশন ইজ ফাউন্ড বাই দ্য রাইট এট্রিয়াম, রাইট অরিকল অ্যান্ড পার্ট অফ দ্য রাইট ভেন্ট্রিকল, তাই না? এরপরে এই যে আমরা দেখাইছিলাম, এই যে দেখো এই যদি থাকে, তাহলে এইখানে দেখো তো এই যে কি পড়তেছে, সুপ্রে ভেনা কাপা পড়ে নাই? সুপ্রে ভেনা কাপা। আবার দেখো এখানে আমরা দেখাইছিলাম এই ইনফিরিয়র ভেনা কাপা, দেখো দেখছো, এই যে এই দেখো, এইবার আবার আমরা দেখছিলাম ইনফিরিয়র ভেনা কাপা। তাহলে সবগুলো তো আমরা তো এগুলো তো তৈরি করা না, কারণ কথায় যুক্তি, মানে যে লিখছে বইপত্র, তাই না, তার কথায় যুক্তি আছে আর কি, তাই না? তো যাই হোক, তাহলে এই হচ্ছে কার্ডিয়াক ইমপ্রেশন, এখানে সুপ্রিয় ভেনা কাপা, এখানে ইনফিরিয়র ভেনা কাপা।
আর এখানে আর্টস অফ অ্যাজাইগাস ভেইন, যেটা হচ্ছে হাইলামের উপর দিয়ে এরকম করে আর্টস করে থাকে অ্যাজাইগাস ভেইন। আচ্ছা গেল। এই ছাড়া আর এখানে আমরা দেখবো এই যে ট্রাকিয়াল ইমপ্রেশন দেখতে পারবো, তারপরে এর পিছনে ইসোফেজিয়াল ইমপ্রেশন দেখতে পারবো, তাই না? থোরাসিক ডাক্টের পার্ট অফ থোরাসিক ডাক্ট কিছু পোর্শন দেখা যাবে। আর হাইলামের সব থেকে ইম্পর্ট্যান্ট, হার্টের সামনে দিয়ে হাইলামের সামনে দিয়ে কি পাস করে? ফ্রেনিক নার্ভ, তাই না? আর পিছন দিয়ে ভেগাস। এখন আসো একটা জিনিস দেখো, দেখো এই যে ডায়াগ্রামের রিলেশন ঠিক এভাবে থাকে, তাই না? এভাবে থাকে। এখন এই যে রাইট ফ্রেনিক নার্ভ, যেটা কোর্স অফ রাইট ফ্রেনিক নার্ভ, তোমাদের পরীক্ষার জন্য তোমাদের পড়াইছে কিনা জানি না স্যার ম্যাডামরা, ফ্রেনিক নার্ভের কোর্সটা কিন্তু একটু দেখে নিবা, জাস্ট একটু রিডিং দিবা যে কোন দিক দিয়ে কোন দিকে যাচ্ছে। যেমন এই যে হাড়টা কোথায় থাকে, এই যে ভ্যানাকাবাল ওপেনিং, তার মানে এরকমভাবে থাকে, এই, তাই না? এরকমভাবে এই ভ্যানাকাবাল ওপেনিং, ইনফিরিয়র ভ্যানাকাবাল ওপেনিং, এখান থেকে একটু ওপেনিংটা তৈরি করে এই চলে যাবে এই ভ্যানাকাবা দিয়ে, এই ভ্যানাকাবা দিয়ে এই চলে যাবে, তাই না? এরকম। এখন এই ভ্যানাকাবাল ওপেনিং দিয়ে আমরা বলছিলাম যে রাইট ফ্রেনিক নার্ভ যায়, তাই না? এখন দেখো এই ভ্যানাকাবাল ওপেনিংটা কোথায় আছে? এই হাইলামের দেখো কোথায়, সামনে না পিছনে? সামনে আছে না? সামনে আছে। এখন রাইট ফ্রেনিক নার্ভটা পাস করে অ্যালং দ্য সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র ভ্যানাকাবা, অথবা হার্টের যে রাইট বর্ডার আছে, রাইট বর্ডারের অ্যালং দ্য রাইট বর্ডার, এই জায়গা দিয়ে হচ্ছে এই যে আমাদের রাইট ফ্রেনিক নার্ভ যায়। আর লেফট ফ্রেনিক নার্ভ যায় কোথা দিয়ে? এই যে অ্যালং দ্য লেফট বর্ডার, এই লেফট বর্ডার বরাবর লেফট ফ্রেনিক নার্ভ যায়। যে কারণে রাইট ফ্রেনিক নার্ভটা যখন এই দিক দিয়ে চলে গেল, লেফট ফ্রেনিক নার্ভটা এই দিক দিয়ে যে দেখো কোথায়, এই যে ডোমটাকে পাচ্ছে না একবারে সামনে, এই ডোম পিয়ার্স করে চলে যাবে, বুঝতে পারছো? আর এই যে ভ্যাগাস নার্ভ, যেটা ভ্যাগাস নার্ভ সাধারণত ভার্টিব্রাল কলামের সামনে থাকে, দ্যাটস ওয়াই এই যে আমাদের হাইলামের পিছন দিয়ে এই রাইট দিক থেকে যাবে হচ্ছে রাইট ভ্যাগাস নার্ভ, আর লেফট সাইড দিয়ে এখান দিয়ে চলে যাবে হচ্ছে লেফট ভ্যাগাস নার্ভ, বুঝতে পারছো? তাহলে এটা কোনো ভুল না হয়, আমি একবারে কিন্তু প্র্যাকটিক্যালি দেখাই দিলাম কীভাবে বিচারাগুলো থাকে। হ্যাঁ, তো যাই হোক, তাহলে হাইলামের সামনে দিয়ে এটা জিজ্ঞেস করে, ভাই হাইলামের সামনে দিয়ে কোন নার্ভ পাস করে? ফ্রেনিক নার্ভ। পিছন দিয়ে ভ্যাগাস নার্ভ, রাইট ফ্রেনিক নার্ভ যায় থ্রু দ্য ভ্যানাকাবাল ওপেনিং অ্যান্ড লেফট ফ্রেনিক নার্ভ থ্রু দ্য লেফট লোব অফ দ্য ডায়াফ্রাম বা বুবুল অফ দ্য ডায়াফ্রাম। গেল। এরপরে আমরা এই যে হাইলামে স্ট্রাকচার অফ রুট অফ দ্য লাং, তাই না? স্ট্রাকচারস অফ রুট অফ দ্য লাং, রুট অফ দ্য লাংস কি জিনিস? স্ট্রাকচার দ্যাট কানেক্ট দ্য টু লাং অ্যাট মেডিস্টাইনাম, তাই না? এই যে ধরো এরকম কিছু ব্রাঞ্চ যেগুলো কী করতেছে, এই মেডিস্টাইনামে, দ্যাট মিনস হার্টের সাথে কানেক্ট করে রাখতেছে, তাই না? এই যে হার্ট থেকে ধরো এর মধ্যে কিছু স্ট্রাকচার ঢুকবে, এই যে এরকম কিছু স্ট্রাকচার ঢুকবে, তারপরে কিছু স্ট্রাকচার বের হবে, তাই তো? তারপরে এখান থেকে এসে ব্রঙ্কাস ঢুকবে, এই সব স্ট্রাকচারকে এই যে মিডিল মেডিস্টাইনামের কন্টেন্ট যে হার্ট এর সাথে কানেক্ট করে রাখতেছে না, সব একসাথে কানেক্ট ছিল তো, সবাই কানেক্ট ছিল না এরকম, সবাই তো এরকম কানেক্ট ছিল। তো এই যে স্ট্রাকচারগুলো লাংকে মিডিল মেডিস্টাইনাম না বলে একবারে বলা হয় যে মেডিস্টাইনামে কানেক্ট করে রাখে, সেই স্ট্রাকচারগুলোই হচ্ছে রুট অফ দ্য লাং। তাহলে রুট অফ দ্য লাংসের কী কী স্ট্রাকচার আছে? এই যে বা স্ট্রাকচার পাসিং থ্রু দ্য হাইলাম অফ দ্য লাং, একই জিনিস কি, তাই না? তাহলে কী কী? ওই যে অ্যাবভ ডাউনওয়ার্ডস, বিফোর ব্যাকওয়ার্ড, দুইটা থাকে বলতে হয়। আমি আবার বলি, এই দেখো ইকুয়াটোরিয়াল প্রোগ্রেস, এপি আর্টেরিয়াল, আর্টারির উপরে, বারবার বলছি, এই কারণে বলা হয় ইকুয়াটোরিয়াল। এপি আর্টেরিয়াল থেকে ইকুয়াটোরিয়াল আসছে। আর একটা হচ্ছে হাইপো আর্টেরিয়াল, হাইপো মানে কি নিচে, তাই না? তাহলে হাইপো আর্টেরিয়াল থেকে আসছে হাইপার আর্টেরিয়াল, তাই না? এইটা হচ্ছে সেই আমাদের এটা হচ্ছে পালমোনারি আর্টারি। এই পালমোনারি আর্টারির উপরে ইকুয়াটোরিয়াল ব্রঙ্কাস, নিচে হাইপারটোরিয়াল ব্রঙ্কাস। আর এই যে পালমোনারি ভেইন থাকে পেয়ার বলছিলাম, তাই না? এই হচ্ছে আপার পেয়ার আর এই হচ্ছে লোয়ার পেয়ার। তাহলে অ্যাবভ ডাউনওয়ার্ডসে দেখো এই যে ইকুয়াটোরিয়াল ব্রঙ্কাস, পালমোনারি আর্টারি, হাইপারটোরিয়াল ব্রঙ্কাস, আর এই যে লোয়ার পালমোনারি ভেইন, এই হচ্ছে অ্যাবভ ডাউনওয়ার্ডস। আর বিফোর ব্যাকওয়ার্ডস, তুমি যদি সামনের থেকে পিছনে আসো, এটা বলছিলাম একটা নিমোনিক বলছিলাম, ভ্যাব, তাই না? ভিএবি। সামনে হচ্ছে আপার পালমোনারি ভেইন, দেখো, তারপরে আর্টারি। দেখো তুমি যদি এরকমভাবে এই ক্রস সেকশন করতে করতে আসো, এই ক্রস সেকশন করতে করতে আসো, দেখো কোনটা আসে? সামনের থেকে পিছনে আসবো বলছি, বিফোর ব্যাক। আগে কি আসে? ভেইন আসে, তারপরে কি দেখো তো কি কাজ করবে? আর্টারি, তারপরে হচ্ছে সেই ব্রঙ্কাস, তাই না? তারপরে ব্রঙ্কাস কাজ করছে। তাহলে এই হচ্ছে স্ট্রাকচার গেল। এরপরে আচ্ছা, রাইট লাং আর লেফট লাংয়ের পার্থক্য আমরা দেখছিলাম। তার আগে লেফট লাংয়ের ব্যাপারগুলো একটু বলি। দেখো লেফট লাংয়ে এই যে কার্ডিয়াক ইমপ্রেশনটা কী দিয়ে ফরমেশন হবে?
এই যে কমপ্লিটলি লেফট ভেন্ট্রিকল দিয়ে না এরকমভাবে থাকে যেহেতু, তাই না? এই লেফট ভেন্ট্রিকল অরিকল কিন্তু থাকে না এখানে। অরিকল থাকার সম্ভাবনা কম আর কি, হ্যাঁ, কারণ থাকতেও পারে, কারণ হচ্ছে এই মোটামুটি এরকমভাবে থাকে আর, কারণ অ্যাপেক্সটা আমরা খুঁজে পাই কোথা দিয়ে জানো? এই যে কার্ডিয়াক নস থেকেই হচ্ছে আমরা মূলত অ্যাপেক্সটা আইডেন্টিফাই করতে পারি, হ্যাঁ। তো যাই হোক, তাহলে এই হচ্ছে কার্ডিয়াক ইমপ্রেশন, লেফট ভেন্ট্রিকল আর লেফট অরিকল ছিল না, তাহলে পড়ো লেফট অরিকলে পড়ো। আচ্ছা, এই কার্ডিয়াক ইমপ্রেশন, এই কার্ডিয়াক ইমপ্রেশনের পরে দেখো এইখান থেকে এই যদি হয় কার্ডিয়াক ইমপ্রেশন, দেখো এই হাইলামের উপর দিয়ে এই যে আমাদের যে আর্টস অফ দ্য অর্ডার, দেখো এটা এইরকমভাবে এসে এই ডাউনওয়ার্ড চলে আসবে, তাই না? এই তাহলে আর্টসটা কোথায় থাকে? একবারে ঠিক এই যে হাইলামের উপর দিয়ে আর্টস করবে, কিন্তু এইখান দিয়ে আর্টস করে এইভাবে ডাউনওয়ার্ড চলে আসবে। তাহলে হাইলামের উপরে রিলেশন হচ্ছে আর্টস অফ অর্ডার, আর বিহাইন্ড রিলেশন হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক অর্ডার। আর এখান থেকে কিছু ব্রাঞ্চ দেখা যায়, সবগুলো ব্রাঞ্চ কিন্তু দেখা যায় না। আমরা বলছিলাম লেফট সাবক্লেভিয়ানটা দেখা যায়, তাই না? শুধু লেফট সাবক্লেভিয়ান এই যদি থাকে, দেখো এই লেফট কমন ক্যারোটিড, তাই না? এটা হচ্ছে গেল ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, তারপর হচ্ছে লেফট কমন ক্যারোটিড আর লেফট সাবক্লেভিয়ান। আচ্ছা, এই যে এইটা যেটা লেফট কমন ক্যারোটিড, এটা একবারে ডিরেক্টলি উপরে চলে যাচ্ছে এই কারণে এইটার ইমপ্রেশন পাওয়ার সম্ভাবনা কম। এখন এই যে লেফট সাবক্লেভিয়ান, এটা এরকম জায়গায় দিয়ে চলে যাবে, যে কারণে আমরা লেফট সাবক্লেভিয়ানের ইমপ্রেশনটা এই জায়গায় লেফট সাবক্লেভিয়ানের ইমপ্রেশনটা পাওয়া যায় সামটাইমস। দেখো বইতে হচ্ছে একটা মাত্র ইমপ্রেশন দেওয়া আছে লেফট সাবক্লেভিয়ান, এই কারণেই এত আছে কেন। এরপরে পিছনে হচ্ছে ইসোফেগাসের ইমপ্রেশন পাওয়া যাবে, এখানে কিন্তু ট্রাকের ইমপ্রেশন আমরা পাবো না লেফট লাইন। কেন পাবো না বলো তো? লোয়ার এন্ডে এসে কী হয়, স্লাইডলি রাইটে ডেভিয়েটেড হচ্ছে, যে কারণে আমরা শুধুমাত্র রাইট লাঙে ট্রাকের ইমপ্রেশন পাবো, লেফট লাঙে পাবো না। এখানে ইসোফেজিয়াল ইমপ্রেশন পাবো, কারণ ইসোফেগাস আবার লেফটে ডেভিয়েটেড থাকে, একটু লেফটে ডেভিয়েটেড থাকে, এই কারণে মোস্ট প্রমিনেন্ট ইমপ্রেশন অফ দ্য ইসোফেগাসটা আমরা এখানে পাবো। আর ইসোফেগাসের ঠিক সামনেই থাকে হচ্ছে থোরাসিক ডাক্ট, সামনে না পিছনে থাকে থোরাসিক ডাক্ট, সেই থোরাসিক ডাক্টের ইমপ্রেশন পাবো, তাই না? আচ্ছা, এখন বলো তো হুইচ লাং ইজ মোর প্রোন টু ইনফেকশন? রাইট লাং, তাই না? কেন? ওয়াইডার, তারপরে মোর ভার্টিক্যাল, মোর ভার্টিক্যাল, কে ভার্টিক্যাল, কে ওয়াইডার, রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস। তাহলে ওয়াইডার, এই যে ওয়াইডার ভার্টিক্যাল, এ তো মনে হবে যেন লাং হচ্ছে এরকম ওয়াইডার ভার্টিক্যাল, তাই না? এরকম বলতে হবে না? তাহলে রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস ইজ vertically presented, shorter and wider. That's why infection is more common to right. এরপরে আচ্ছা, এই যে যদি ট্রাকিয়া বললাম, ট্রাকিয়ায় ইয়ে থেকে কার্টিলেজ থেকে কয়টা? 16 to 20 সি শেপ কার্টিলেজ বা ব্রোকেন কার্টিলেজ বলা যায়, তাই না? এই যে পিছনের দিকে গ্যাপ থাকে, এবং যেখানে মাসেল থাকে একটা ট্রাকিয়ালিস মাসেল, তাই না? এই ট্রাকিয়ালিস মাসেল, এটা এর কারণে কী হয়, যখন ইসোফেগাস বিহাইন্ড ইসোফেগাস থাকে, ইসোফেগাস যখন ডিস্টেন্ডেড হয় ডিউরিং ডিগ্লুটেশন আর ডিউরিং চুইং অফ ফুড, চুইং বললে ভুল হবে, ডিগ্লুটেশন অফ ফুড, তখন কী হয়, এই সামনের দিকে কম্প্রেস করে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু অ্যাট এ টাইম ইন্সপিরেট করতে পারি, তাই না? ডিগ্লুটেশন আর ইন্সপিরেশন, অনেকগুলো ফ্যাক্টর আছে, দেখো অনেকগুলো ফ্যাক্টর কিন্তু একটার সাথে একটা কোরিলেটেড, তাই না? হ্যাঁ, এই যে ফ্যাক্টর। আচ্ছা, এরপরে আর কি আছে? আচ্ছা, এই যে রাইট ল্যাং আর লেফট ল্যাংয়ের ভিজিবল কিছু পার্থক্য তোমাকে যদি বলে, তুমি দেখে কি পার্থক্য করতে পারবা? দেখে দেখো, এই যে আমরা দেখতে পাচ্ছি সাইজটা দেখতে পাচ্ছি, তাই না? এটা হচ্ছে ওয়াইডার, শর্ট, তাই না? ব্রড, তাই না? এটা কেমন লঙ্গার, ন্যারোয়ার, এরকম। তারপরে আর কি বলা যায়, এই যে দেখো এখানে ফিশার আছে, দুইটা ফিশার আছে, একটা অবলিক ফিশার, একটা হরাইজন্টাল ফিশার, আর এখানে একটা অবলিক ফিশার থাকে, তাই না? তারপরে এখানে লোব থাকে তিনটা, আপার লোব, মিডিল লোব, লোয়ার লোব। এখানে মিডিল লোবটা থাকে না, যেটা রিপ্রেজেন্ট করে লিঙ্গুলার ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, এখানে 10টা, এখানে 10টা ধরা হয়, তবে 8টা থাকে, এবং 2টা হচ্ছে লিঙ্গুলার মধ্যে থাকে, তবে লিঙ্গুলার সবসময় ধরা হয় না। এরপরে এই যে অবলিক ফিশারটা ট্রেস করতে বলতে পারে সামটাইমস, হ্যাঁ, ভাইবার সময় ট্রেস দ্য অবলিক ফিশার। এটা কীভাবে ট্রেস করবো আমরা? এই যে দেখো, এই যে অ্যাপেক্স থেকে 4 to 5 সেন্টিমিটার বিহাইন্ডে চলে আসলাম, অ্যাট দ্য পস্টেরিয়র বর্ডারে আমরা কী করবো, অ্যাপেক্স থেকে 4 to 5 সেন্টিমিটার বিহাইন্ডে আসলাম। এখানে ইট স্টার্টস ফ্রম দ্য, এই যে মিডিয়াল এন্ড অফ দ্য পস্টেরিয়র বর্ডার, এই যে পস্টেরিয়র বর্ডারের মিডিয়াল এন্ড থেকে শুরু হচ্ছে, দেন ইট পাসেস ডাউনওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস, এই যে ডাউনওয়ার্ডস আর ফরওয়ার্ডস চলে যাবে, তাই না? ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস, অ্যান্ড কাট দ্য ইনফিরিয়র বর্ডার অ্যাট দ্য 7.5 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য মিড লাইন। এই ইনফিরিয়র বর্ডারকে কাট করবে কোথায়? এই যদি মিড লাইন হয়, এই মিড লাইন থেকে 7.5
5 সেন্টিমিটার অ্যাওয়েতে কাটলো এবং মোস্ট প্রবলি এটা 7th রিবের পয়েন্ট সাইডে থাকে। হ্যাঁ 7th রিবের পিছিয়ে থাকে, একটু দেখে নিও জিনিসটা ভালো খেয়াল লাগে। আচ্ছা তো যাই হোক, এখন হুইচ পোর্শন অফ দ্য লাং ইজ, আমরা বললাম রাইট লাংটা ইনফেকশন হয়, এখন কোন সেগমেন্টটাতে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টটা নিশ্চয়ই মনে আছে? এই মলয় বলো ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের ডেফিনিশন। আসলে তো পেশেন্ট ভালো হবে না, হবে হচ্ছে অবলিক ফিশার গেল, এই গেল। আচ্ছা এরপরে হচ্ছে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের ডেফিনিশন কে পারবে? এই বলো, নাবিল বলো। হ্যাঁ জানো না, পড়োনি কালকেও তো। এর মধ্যে কোনটাতে কমনলি ইনফেকশন হয়? এই যে এই জায়গাটা, তাই না? এই যে আপার লোব অফ দ্য আপার সেগমেন্ট অফ দ্য আপার লোব ভুল হচ্ছে এই জায়গাটা, তাই না? হ্যাঁ আপারের লোয়ার আর এইটার হচ্ছে আপার, দ্যাট মিনস এই রিজন, তাই না? লোয়ার লোবের আপার সেগমেন্ট আর আপার লোবের লোয়ার সেগমেন্ট, তাই না? এই জায়গাটা, হ্যাঁ ঠিক আছে। আর আপার লোব এই যে এপিক্যাল লোব যেটা, তাই না? এপিক্যাল লোবটা হচ্ছে টিউবারকুলোসিস বেশি হয় এখানে, টিউবারকুলোসিস এখানে বেশি হয় কারণ এখানে অক্সিজেন সাপ্লাই বেশি। হ্যাঁ আর লাংসে তোমরা যখন এই যে কয়েকদিন পরে রেসপিরেটরি ফিজিওলজি পড়বা তখন দেখবা লাংসের বেজের দিকে হচ্ছে ব্লাড সাপ্লাই বেশি। হ্যাঁ তোমরা পড়বা কয়েকদিন পরে, এই বেজের দিকে ব্লাড সাপ্লাই বেশি, উপরের দিকে অক্সিজেন সাপ্লাই বেশি, এবং যত উপরের দিকে যায় অ্যালভিওলাইগুলো বড় হতে থাকে। হ্যাঁ নিচের দিকে ছোটো ছোটো অ্যালভিওলাই, আস্তে 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 যাইতে যাইতে উপরের দিকে অ্যালভিওলাইগুলো এত বড় থাকে, আর নিচের দিকে একবারে ছোটো ছোটো এরকম দাঁড়ায়। হ্যাঁ এটা তো ভালো হতো, তবে রেসপিরেটরি এখন কি পড়াচ্ছে? শুধু জেনারেল ফিজিওলজি। হ্যাঁ আসলে ফিজিওলজি একটু ভাস্ট হচ্ছে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের ইম্পর্টেন্স। এছাড়া লাংসের আমরা জানি কন্ডাক্টিং জোন আর হচ্ছে রেসপিরেটরি জোন। কন্ডাক্টিং জোন কোথা থেকে? নোজ থেকে শুরু করে একবারে কোন পর্যন্ত? টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত, তাই না? এখানে কি হয়? কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না, শুধু কন্ডাকশন অফ এয়ার হয়, শুধু এই যে বাতাস যাওয়া আসা করে, তাই না? আর বলো কোশ্চেন হচ্ছে যেমন নর্মালি যখন আসি তখন আপনি বলতেছেন যে লোয়ারটার আপার মানে আপার সেগমেন্টে আর আপারটার হচ্ছে লোয়ার সেগমেন্টে। যখন সুপার পজিশনে আছে তখন বলছিলাম হচ্ছে লোয়ার যে লোবটা, লোয়ার লোবের হচ্ছে আপার এপিক্যাল সেগমেন্ট। হ্যাঁ এপিক্যাল সেগমেন্ট, আর হচ্ছে যে আপার লোবের হচ্ছে পস্টিরিয়র সেগমেন্টটা, এটাকে এক তো পস্টিরিয়র সেগমেন্ট আর লোয়ার সেগমেন্ট। এই এখানে সেগমেন্টই হচ্ছে তিনটা টোটাল, এই আপার লোব, এই একটা আর এই একটাই, তাই না? যদি একই টোটাল, হ্যাঁ একই তো। তিনটা সেগমেন্ট না আপার লোবের সেগমেন্ট কয়টা? তিনটা, এপিক্যাল একটা, এই যে অ্যান্টেরিয়র আর পস্টেরিয়র, তাই না? হ্যাঁ পস্টিরিয়র সেগমেন্টটা হচ্ছে আপার লোব, আচ্ছা পস্টিরিয়র সেগমেন্টটা আপার লোব। তো যাই হোক, এখন যেটা বলতেছিলাম কন্ডাক্টিং রেসপিরেটরি জোন। কন্ডাক্টিং জোন বললাম যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না, শুধুমাত্র এয়ার কন্ডাকশন হয়, তাই না? আর রেসপিরেটরি জোনে এখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। কোথা থেকে শুরু করে? রেসপিরেটরি ব্রঙ্কিওল থেকে কোন পর্যন্ত? অ্যালভিওলাস পর্যন্ত, তাই না? অ্যালভিওলাই। এবং এইটাকে এই এই জোনটাকে বলা হয় আবার রেসপিরেটরি ইউনিটও বলা হয়, তাই না? তাহলে রেসপিরেটরি ইউনিটের কম্পোজিশন কী কী ছিল বলো? রেসপিরেটরি ব্রঙ্কিওল, রেসপিরেটরি ডাক্ট, অ্যাট্রিয়া, স্যাক অ্যান্ড অ্যালভিওলাই, স্যাক অ্যান্ড অ্যালভিওলাই, তাই না? এরপর অ্যালভিওলাই, যে এই অ্যালভিওলাই, তারপরে ধরো ব্লাড ভেসেল আছে, তাদের মাঝখানে যে পার্টিশন, দ্য কানেকশন বিটুইন অথবা দ্য সেপারেশন বিটুইন দ্য ব্লাড ভেসেল অ্যান্ড অ্যালভিওলাস, এটাকে বলা হয় রেসপিরেটরি মেমব্রেন অথবা ব্লাড এয়ার ব্যারিয়ার, তাই না? ব্লাড এয়ার ব্যারিয়ার। তাহলে এটা কি বলা যায়? এই যে অ্যালভিওলার এপিথেলিয়াম, এপিথেলিয়াল বেসমেন্ট মেমব্রেন, তারপরে ইন্টারস্টিশিয়াল স্পেস, ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন, ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, তাই না? এই তাহলে এটা গেল। এরপরে আর কি আছে? কন্ডাক্টিং জোন, রেসপিরেটরি জোনের ব্লাড সাপ্লাই আমরা আলাদা আলাদা পড়ছিলাম। কন্ডাক্টিং জোনে কী কী ছিল? কোন আর্টারি ছিল? ব্রঙ্কিয়াল আর্টারি। আর রেসপিরেটরি জোনে হচ্ছে পালমোনারি আর্টারি। এই যে রাইট লাঙে কয়টা ব্রঙ্কিয়াল আর্টারি? একটা। আর লেফট লাঙে দুইটা। তারা কোথা থেকে অ্যারেজ করে? ডিসেন্ডিং থোরাসিক অর্ডার। লেফট লাঙেও ডিসেন্ডিং থোরাসিক অর্ডার থেকে অ্যারেজ করে, অথবা লেফট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, সবগুলোই তো ডিসেন্ডিং থোরাসিক অর্ডার থেকে। তো যাই হোক, রাইটটা সামটাইমস রাইট যে ব্রঙ্কিয়াল আর্টারি, এটা কোন দিক থেকে আসতে পারে? এই যে লেফট পোস্টেরিয়র যে ইন্টারকোস্টাল আর্টারি আছে সেখান থেকে চলে আসতে পারে। তার মানে ওয়ান অফ দ্য আর্টারি অফ দ্য লেফট লাং, এখান থেকে রাইটে এসে সাপ্লাই দিতে পারে। এই আর নার্ভ সাপ্লাই কী করছিলাম আমরা? সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক কী কী ছিল? কোথা থেকে কোন সেগমেন্ট? থোরাসিকের কোন সেগমেন্ট? হ্যাঁ thoracic 4 to 5, তাই না? 4 to 5, thoracic 4 to 5 সেগমেন্ট অফ স্পাইনাল নার্ভ। আর প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে ভ্যাগাস। সিম্প্যাথেটিকের অ্যাকশন কি লাংসের উপর?
কি ডাইলেশন করবে? লাংসের উপরে তো আমার ভেসেল লাগে না, লাংসের আগে মেইন জিনিস কি? ব্রঙ্কাস, তাই না? তাহলে কি করবে? সিম্প্যাথেটিক কি করে? ব্রঙ্কোডাইলেশন করে। ব্রঙ্কোডাইলেশন করে, ব্রঙ্কিয়াল সিক্রেশনগুলো ডিক্রিজ করে। ব্রঙ্কোডাইলেশন করে ব্রঙ্কিয়াল সিক্রেশনগুলো ডিক্রিজ করে। আর যে মাসেল ব্লাড ভেসেলগুলো আছে, এই ভেসেলগুলো কি করে? ভেসেলগুলো কনস্ট্রিক্ট করে। সিম্প্যাথেটিক ভেসেল কনস্ট্রিক্ট করে না? হ্যাঁ, স্মুথ মাসেলের ব্লাড ভেসেল কনস্ট্রিক্ট করে, আর স্কেলেটাল মাসেলের ব্লাড ভেসেল কি করে? ডাইলেট করে, তাই না? স্কেলেটাল মাসেল, স্মুথ মাসেলের যে ব্লাড ভেসেল সেগুলো কনস্ট্রিক্ট করে সিম্প্যাথেটিকে, আর যে স্কেলেটাল মাসেলের ব্লাড ভেসেলগুলো ডাইলেট করে, তাই না? এই করে। এখন এটা হওয়ার কারণ কি? দেখো, আমরা যখন ওই যে বলছিলাম সিম্প্যাথেটিক স্টেটে যখন আমরা ভয়ে পালায় যাচ্ছি কোথাও, তখন তো আমার ওই যে ইন্টেস্টাইনের ফাংশনের দরকার নেই, তাই না? আমার স্টোমাকের ফাংশনের দরকার নেই, যেটা ফাংশনেরই দরকার নেই সেখানে আমি ব্লাড সাপ্লাই হাই দিয়ে কী করবো? হাই ব্লাড সাপ্লাই দিয়ে কী করবো না সেখানে, তাই না? সেখানে তো আমার মোটামুটি ওইটাকে বাঁচায় রাখার জন্য যতটুকু ব্লাড সাপ্লাই ততটুকু দিলেই হবে, তাই না? অল্প পরিমাণ ব্লাড সাপ্লাই দিলেই হবে। তো যাই হোক, এই গেল। এখন আসি কন্ডাক্টিং জোনে কি সেল পাওয়া যায়? লাইনিং এ দিলাম কি কন্ডাক্টিং জোনের? আর কি বলে রেসপিরেটরি জোনের? সিম্পল স্কোমাস এপিথেলিয়াম। আচ্ছা, এখানে শোনো, এটা হচ্ছে তোমাদের এখন নাই, পরে যে পড়বা আর কি। এখানে যে টার্মিনাল ব্রঙ্কিওলে আবার কিউবয়েডাল এপিথেলিয়াল সেল পাওয়া যায়। এটা অনেক বইয়ে দেখবে লেখা আছে। এখন যদি এটা ইম্পর্টেন্ট না, তোমরা জাস্ট সিম্পল স্কোমাস আর সিলোস্ট্রাটিফাইড সিলেটেড কলামনার জানলেই হয়। তবে এদের যে জাংশন, এই জাংশন হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াম সেল। হ্যাঁ, সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। এবং এই কিউবয়েডাল এপিথেলিয়াল সেল থাকার কারণে এই জায়গাটায় বিভিন্ন ধরনের যে ট্রানজাকশন যেগুলোকে বলে মডিফিকেশন, সব কিছু এই রিজনে বেশি হয়। হ্যাঁ, তো এগুলো পরে যে পড়বা। এই কিউবয়েডাল এপিথেলিয়াম খারাপ একটা সেল। তো যাই হোক, এই হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিওলে পাওয়া যাবে। আর হচ্ছে অ্যালভিওলাসে কি সেল পাওয়া যায়? বলো, মলাই বলো। হ্যাঁ, ভেরি গুড। অ্যালভিওলার ম্যাক্রো জানো নাকি? নাবিল বলো, টাইপ 2 নিউমোসাইটের কাজ কি? টাইপ 2 গ্যাসীয় এক্সচেঞ্জ করে। অপশন তো দুইটাই, একটা না বলে সরি স্যার ওইটা হয়নি, তাহলে এটা কি হইলো বলো? হ্যাঁ, টাইপ 2 নিউমোসাইটের কাজ হচ্ছে সারফেক্ট্যান্ট সিক্রেট করে, আর টাইপ 1 কি করে? গ্যাসীয় এক্সচেঞ্জ করে। এখন এখানে দেখবা টাইপ 1 নিউমোসাইট এটা কি করে? মোস্ট অফ দ্য এরিয়া কভার করে থাকে, তাই না? মোস্ট অফ দ্য এরিয়া কভার করে থাকে কি? টাইপ 1 নিউমোসাইট, মানে যেখান থেকে গ্যাসীয় এক্সচেঞ্জ হবে। সংখ্যায় বেশি থাকে কোনটা? সংখ্যায় বেশি থাকে কোনটা? টাইপ 2 হচ্ছে সংখ্যা বেশি থাকে। হ্যাঁ, কারণ হচ্ছে শোনো, কারণ হচ্ছে টাইপ 2 সংখ্যায় বেশি থাকার কারণ হচ্ছে টাইপ 2 সেলগুলো ছোট ছোট অনেক, আর টাইপ 1 গুলো অনেক বড় বড় সেল। টাইপ 1 গুলো বড় সেল হওয়ার কারণে দেখা গেলো 4-5টা সেল দিয়ে আমি একটা সার্কেল তৈরি করলাম, তাই না? আর এর ফাঁকে ফাঁকে অসংখ্য ছোট যে টাইপ 2 সেল আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট, ভাইবার জন্য ভেরি 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 ইম্পর্ট্যান্ট। বুঝতে পারছো? তাহলে টাইপ 1 নিউমোসাইট এটা কি করে? ইট কাভার্স মোস্ট অফ দ্য এরিয়া, তাই না? মোস্ট অফ দ্য এরিয়া কভার করে, তবে সংখ্যায় বেশি থাকে। নাম্বার কোনটার বেশি? টাইপ 2 হচ্ছে নাম্বার বেশি। ঠিক আছে, এটা যেন ভুল না হয়। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা লাংস মনে হয় শেষ করে ফেলছি, তাই না? আচ্ছা, আরেকটা রিটেন কোশ্চেন পড়বা, সেটা হচ্ছে লাংসের ডেভেলপমেন্ট অফ লাং। এই কোশ্চেনটা একটু পড়বা। হ্যাঁ, লাংসের ডেভেলপমেন্টটা পড়েছে? ও লাংসের ডেভেলপমেন্ট তো গ্ল্যান্ডুলার স্টেজ, ক্যানালিকুলার স্টেজ পড়েছে না? হ্যাঁ, এটা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট লাগবে, ব্রঙ্কিয়াল ট্রি লাগবে, তারপর হচ্ছে যে ব্লাড এয়ার ব্যারিয়ারের ছবি লাগবে। আর কি লাগবে? ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, এটা তো লাগবেই। এটা ধরো যে আসছে একটা, ধরে নাও যে কোশ্চেন অলরেডি দিয়ে দিছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা কিন্তু ওই যে সারফেস দুই সারফেসের আর কি। হ্যাঁ, কোস্টাল সারফেস আর মিডিয়াল সারফেস। হ্যাঁ, দুটো একটা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ক্যানালিকুলার স্টেজ লাং পার্ট। আচ্ছা, যাই হোক, তাহলে যেটা বলতেছিলাম, তাহলে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছি ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, ব্রঙ্কিয়াল ট্রি, ব্লাড এয়ার ব্যারিয়ার, আর হচ্ছে ওই যে হাইলাম দিয়ে কোন কোন স্ট্রাকচার পাস করে, এইগুলোই মোটামুটি। হ্যাঁ, রিটেন কোশ্চেন। আচ্ছা, এরপরে
লাংসের আর কিছু মনে নাই। আচ্ছা প্লুরা থেকে এখানে কিছু কোশ্চেন আছে, যেমন প্লুরা আমরা জানি প্লুরা হচ্ছে দুইটা লেয়ার, একটা হচ্ছে প্যারাইটাল লেয়ার, একটা ভিসারাল লেয়ার। প্যারাইটাল লেয়ারটা কিন্তু কোথায় থাকে? থোরাসিক অলের গায়ে থাকে, একবারে থোরাসিক অলের গায়ে লেগে থাকে, এবং ভিসারাল লেয়ারটা লাংসের সাথে লেগে থাকে। এখন চিন্তা করো কোনো একটা এটাকে আমি যদি ওই দুই দিক থেকে যদি টান দেওয়া হয়, এরকম একটা লেয়ারকে দুই দিক থেকে যদি টান দেওয়া হয়, তাহলে কি হবে? ওর মধ্যে একটা নেগেটিভ প্রেশার ক্রিয়েট হবে না? এই কারণে কিন্তু বলা হয় যে ইন্ট্রাপ্লুরাল স্পেস এটা অলওয়েজ নেগেটিভ। হ্যাঁ, ইন্ট্রাপ্লুরাল স্পেসটা অলওয়েজ নেগেটিভ। এটা পড়বা কিছুদিন পরে এসে যে পড়বা, মুখস্থ করতে হয় জিনিসটা। আসলে এই থোরাসিক ক্যাভিটি, আমাদের যে থোরাসিক ক্যাভিটির একটা নর্মাল একটা টেন্ডেন্সি আছে, সেটা কি করে? সেটা হচ্ছে বাইরের দিকে এক্সপ্যান্ড করতে চায়, বাইরের দিকে এক্সপ্যান্ড করতে। এই হাসি কেন কি করো না? থোরাসিক ক্যাভিটির অলওয়েজ একটা টেন্ডেন্সি আছে এক্সপ্যান্ড করে, আর লাংসের একটা টেন্ডেন্সি আছে ভেতর দিকে কলাপস করে। তাহলে একটা ধরো কলাপস করতে যাচ্ছে আর একটা এক্সপ্যান্ড করতে যাচ্ছে, তাহলে এদের মাঝখানে যে স্পেসটা ছিল সেই স্পেসটা একটা নেগেটিভিটি তৈরি হবে না? নেগেটিভ প্রেশার। এই কারণে হচ্ছে বলা হয় ইন্ট্রাপ্লুরাল স্পেস ইজ অলওয়েজ নেগেটিভ, ঠিক আছে? বা ইন্ট্রাপ্লুরাল প্রেশারটা অলওয়েজ নেগেটিভ। তো যাই হোক, এসব আমাদের এখন জানার বিষয় না। তাইলে যেটা বলতেছিলাম, এই যে প্লুরাল ক্যাভিটির মধ্যে কী কী হতে পারে, তাই না? আমরা পড়ছি, এক হচ্ছে দেখো নিউমোনিয়া হতে পারে, ইনফ্লামেশন অফ দ্য কি প্লুরা, ইনফ্লামেশন অফ দ্য প্লুরা, এটাকে বলা হয় প্লুরাইটিস, প্লুরিসি অথবা নিউমোনিয়া বলা। হ্যাঁ, এখন নিউমোনিয়া হচ্ছে, দেখো নিউমোনিয়া অ্যাকচুয়ালি লাঙের প্যারেনকাইমা যদি ইনভলভ হয়ে যায় সেটাকে বলা হয় হচ্ছে নিউমোনিয়া। এখন বিভিন্ন ধরনের নিউমোনিয়া তোমরা পরে পড়বা, এগুলো পরীক্ষার জন্য না, আমি জাস্ট একটু বলি। দেখো এই যে গায়ে হতে পারে, তাই না? যদি দেখা গেলো এখানে প্লুরাটা ইনফ্লামেশন হলো, ইনফ্লামেশন হয়ে এই রিজিয়নের যে প্যারেনকাইমা আছে এই রিজিয়নটা ইনফ্লামেশন হলো, তাহলে সেটাকে আমরা নিউমোনিয়া বলতে পারি। আবার দেখা গেল কিছু নিউমোনিয়া একবারে ব্রঙ্কিওল পর্যন্ত চলে গেল, বা কিছু ইনফেকশন কোথায়, যে ব্রঙ্কাস বা ব্রঙ্কিওল বা অ্যালভিওলাই এখানে চলে গেল। তাহলে এই কারণে তোমরা পরে যে পড়বা ব্রঙ্কিয়াল নিউমোনিয়া, অ্যালভিওলার নিউমোনিয়া, এরকম আলাদা আলাদা সেগমেন্টাল নিউমোনিয়া, এরকম আলাদা আলাদাভাবে ভাগ করা হয়। তো যাই হোক, তাহলে প্লুরিসি বা প্লুরাইটিস এটাই জানো আপাতত। আর ইনফ্লামেশন অফ দ্য লাং প্যারেনকাইমাকে বলা হয় নিউমোনিয়া কখন হয়? এই যে ধরো বিশেষ করে যে এক্সট্রিম ওয়েদার যেগুলো হয়, এক্সট্রিম ওয়েদার এই যে যেমন ধরো ঠান্ডার শুরুতে, তাই না? এইসব শুরুতে, তারপর ডাস্টের থেকে হতে পারে, তাই না? বিশেষ করে সিজন চেঞ্জ যখন হয় তখন কিন্তু এগুলো বেশি হয়। তো যাই হোক, এই যে ইনফ্লামেশনকে আমরা প্লুরিসি বা প্লুরাইটিস বলতেছি। এবং যখন এই যে ধরো একটা লেয়ার আর এই একটা লেয়ার আছে, এখন নর্মালি কি হচ্ছে? এক্সপ্যান্ড করতেছে, এর গায়ে টাচ লাগতেছে, আবার চলে আসতেছে, টাচ লাগতেছে, চলে আসতেছে, কোনো শব্দ হচ্ছে না, কারণ এর মাঝখানে ফ্লুইড আছে, তাই না? 5 to 10 ml পর্যন্ত হচ্ছে প্লুরাল ফ্লুইড থাকে। তো যে কারণে এই প্লুরাল ফ্লুইড থাকার কারণে এটা ময়েস্ট থাকে, সবসময় ভেজা থাকে, যে কারণে ফ্রিকশন হচ্ছে না। কিন্তু যদি এরকম হয়, এই যে প্লুরাটা, এই যে ভিসারাল প্লুরা, তারপরে প্যারাইটাল প্লুরা, এটা যদি ঠিক হয়ে যায়, ফাইব্রোস্ট হয়ে যায়, শক্ত যদি হয়ে যায়, শক্ত হলে কী হবে? ফাইব্রোস্ট মানে কেমন বলছিলাম মনে আছে? কীরকম বলো তো? কোনো জায়গায় কেটে গেলে দেখছো না একটা লেয়ার পড়ে শক্ত, ওই জিনিসটা কিছুদিন পরে উঠে চলে যায়, দেখছো? কোনো জায়গায় কেটে গেলে ওই যে আছে নাকি কোথাও কাটার? এই এখন কি আছে নাকি? একবারে কাটার কিছুদিন 5 to 7 days আফটার এই ইনজুরি, 5 থেকে 7 দিন পরে কেটে যাওয়ার পরে ওই জায়গাটা দেখো না আস্তে আস্তে শক্ত হয়ে যায়, শক্ত হয়ে ওই জায়গাটা পরে কি হয়? ওইখান থেকে একবারে খসে পড়ে যায়, তাই না? ওই হচ্ছে ফাইব্রোস্ট স্ট্রাকচার, ফাইব্রোস্ট। হ্যাঁ, তো এই যে ফাইব্রোস্ট স্ট্রাকচার যদি ফাইব্রোস্ট হয়ে যায়, সেটা কেমন? শক্ত। তাহলে এই প্লুরা যদি এরকম ফাইব্রোস্ট হয়ে যায়, তাহলে যখন একটা আরেকটার কন্ট্যাক্টে আসবে কী হবে? শব্দ হবে না? তাহলে কিন্তু প্লুরাল রাফ শুনতে পাবো, প্লুরাল রাফ। তাহলে প্লুরাল রাফ হয় কিসে? ড্রাই প্লুরিসি, এটা যদি শুকায় যায়, যদি প্লুরাটা যদি শুকায় যায়, ড্রাই প্লুরিসিতে প্লুরাল রাফ পাওয়া যায়, তাই না? প্লুরাল রাফ আমরা কি খালি শুনতে পারবো? কীভাবে শুনতে পারবো? স্টেথোস্কোপ, যখন আমরা স্টেথোস্কোপ বসাবো তখন শুনতে পারবো। আচ্ছা, এই গেল। এছাড়া প্লুরাল ইফিউশন হতে পারে। প্লুরাল ইফিউশন কি জিনিস? অ্যাকুমুলেশন অফ ফ্লুইড উইদিন দ্য প্লুরাল ক্যাভিটি। প্লুরাল ক্যাভিটির মধ্যে অ্যাকুমুলেশন অফ ফ্লুইড হবে। তো এইটা সাধারণত আমরা দেখছি এই যে পোস্টো ডায়াফ্রাগমেটিক রিসেস, তাই না? এই জায়গা থেকে কিন্তু একবারে ফ্লুইডটা অ্যাকুমুলেট হওয়া শুরু করে, তারপর আস্তে আস্তে অ্যাভোগে ওঠে, তাই না? এবং আমরা কি করি? আমরা কি করতে চাই? প্যারাসেন্টেসিস বলে এটাকে। কি বলে? প্যারাসেন্টেসিস মানে কি? ড্রেনেজ অফ দ্য অথবা রিমুভাল অফ প্লুরাল ফ্লুইড ফ্রম দ্য প্লুরাল ক্যাভিটি। তো এই যে কি বলে প্লুরাল ইফিউশন, এটার মোস্ট কমন কজই হচ্ছে এই প্লুরাইটিস। যদি ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন হলে অনেক
ঘটনা আছে সেগুলো পরে যে জানতে পারবা তোমরা। এইসব কারণে কি হয়, এই প্লুরাল ক্যাভিটির মধ্যে ফ্লুইড এসে অ্যাকুমুলেশন। এছাড়া কি হতে পারে, নিউমোনিয়ার থেকে অ্যাকুমুলেশন হতে পারে, টিউবারকুলোসিস থেকে অ্যাকুমুলেশন হতে পারে ফ্লুইড, তাই না? মালিগন্যান্সি, যদি কার্সিনোমা হয়, লাংসে যদি কোনো কার্সিনোমা হয়, সেই কার্সিনোমা হইলেও এরকম অ্যাকুমুলেশন হতে পারে। ঠিক আছে? আচ্ছা গেল। লাংসে মোস্ট কমন কার্সিনোমা কোনটা? স্কোমা সেল কার্সিনোমা। মোস্ট কমন হচ্ছে স্কোমা সেল কার্সিনোমা, হ্যাঁ তাই না? আচ্ছা, স্কোমা সেল কার্সিনোমা মানে কোথায় হবে? অ্যালভিওলাসে হবে, তাই না? অ্যালভিওলাস। আচ্ছা এই গেল মোটামুটি। আচ্ছা আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে নিউমোথোরাক্স। নিউমোথোরাক্স তোমাদের ক্লিনিক্যাল আসতে পারে। নিউমোথোরাক্স প্লুরাল এলিভেশন, এয়ার উইদিন দ্য কী বলা যায়, এয়ার উইদিন দ্য প্লুরাল ক্যাভিটি, সেটাকে বলা হচ্ছে নিউমোথোরাক্স। এখন অনেকে আবার বলতে পারে যে এয়ার উইদিন দ্য লাং, তাই নাকি? নিউমোথোরাক্স এই অম্লান ফেস দিয়ে ঘুম পড়তেছে, দেখো। হ্যাঁ ও হ্যাঁ, একটা কথা বলছিলাম যে তুমি একটা আর্টিফিশিয়াল ফিশার কিভাবে আইডেন্টিফাই করতে, তাই না? এই দেখো এইসব জায়গায় এগুলো কিন্তু আর্টিফিশিয়াল ফিশার, মানে তৈরি হয়েছে পরে, নর্মালি নাই। কীভাবে বুঝতেছি আমরা? এই এরিয়াগুলো রাফ না, এই এরিয়াগুলো কিন্তু রাফ, তো এখানে শাইনি যে অ্যাপিয়ারেন্স সেটা নাই। যে এখানে দেখো চকচক করতেছে, এই তাই না? এই যে চকচক করতেছে এইসব জায়গায় প্লুরা আছে বলে, তবে এই সব জায়গায় কিন্তু প্লুরা নাই। এইসব জায়গাতে তো তোমরা ঘষতে ঘষতে উঠে ফেলছো আর কি, এরকম। হ্যাঁ কি উপায় নাই? বসার সুযোগ আমরা পাই। এই তো বসার সুযোগ, তোমারও তো কলেজ তো বসার সুযোগ দিয়েই আছে, তুমি যদি সুযোগ না নাও। তার আগে যে উঠে ফেলেছি সে যাই হোক, তুমি আর যেখানে আছে এইসব জায়গায় ঘুরবা, এরকম কি করবা যে আমরা এই আমাদের টার্গেট হবে এই জায়গা থেকে এই পর্যন্ত এরকম একটা টার্গেট নিবা। তো যাই হোক, এই মোটামুটি তাহলে লাঞ্চ সম্পর্কে কথাবার্তা। এখন আমরা তাহলে হার্ট শুরু করবো।